আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা থিওরি পার্ট যতটুকু দরকার দেখছি। আজকে থেকে হচ্ছে ম্যাথ শুরু করব। তো দেখেন, এর ম্যাথ গুলা করার সময় আমরা যে ভ্যারিয়েবল নিব, এই ক্ষেত্রে এক একটা বইয়ের কিন্তু ভ্যারিয়েবল নেওয়ার সিস্টেম হচ্ছে এক এক রকম, যেটা আমি থিওরি পার্টে অলরেডি আলোচনা করছি। তো এইগুলা নিয়ে আসলে এত কনফিউজ হওয়ার কিছু নাই। আপনার যেটা সুবিধা মনে হয় যে কোনো একটা রাইটার ফলো করে করেন, কোনো সমস্যা নেই। একটা নিলেই হবে, মান ঠিক আসলেই হচ্ছে। আচ্ছা দেখেন, এই শুরুগুলা খুবই সিম্পল টাইপের প্রশ্ন। বলতেছে ফোর পোল আমাদের কিন্তু সিনক্রোনাস স্পিড মোটামুটি সব জায়গায় লাগে। তো এই যে যেই ইনফরমেশন গুলো আমার শুরুতে দেওয়া থাকবে, এইগুলা দিয়েই কিন্তু আমার হচ্ছে সিনক্রোনাস স্পিড বের করে নিতে হবে, যেটা আমরা সূত্র শিখছিলাম। প্রথমটাতে দেখেন বলতেছে দ্য স্পিড অ্যাট হুইচ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটর ইজ রোটেটিং। তার মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলতেছি, সে কত স্পিডে ঘুরবে। এটাই তো আমরা জানি যে সিনক্রোনাস স্পিডেই তো মূলত কি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করে। অর্থাৎ এখানে আমাকে ওই এনএস এর ভ্যালুটা বের করতে বলতেছে। তাহলে এক নাম্বারটা আমরা করি এইভাবে, এনএস সমান 120 F/P। এফ হচ্ছে এই যে 50 হার্স, আর কত, 4 পোল বলে দিছে। তাহলে এটা হচ্ছে 3 4 12, 3 5 15, তাহলে 1500 RPM। এটার একক আসবে RPM। সেকেন্ডটা দেখেন বলতেছে দ্য স্পিড অফ দ্য রোটর হোয়েন দ্য স্লিপ ইজ এত। তাহলে এটা হচ্ছে রোটরের স্পিড, যেটাকে আমরা এন এম দ্বারা চিনে আসছিলাম। যদিও আমরা সূত্র শিখছিলাম স্লিপের, তবে ওই বারবার এক লাইন ডাবল করার চাইতে আমরা রোটরের স্পিডটা একবারে শিখে নেবো এইভাবে, যে রোটরের স্পিড সমান সিনক্রোনাস স্পিড ইন্টু 1 - স্লিপ। এটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, তাহলে আমাদের একটু হিসাবটা সহজ হবে, দ্রুত ক্যালকুলেশন করা যাবে। তাহলে এটা সমান কত, 1500 1 - স্লিপ। অনেক সময় স্লিপ পার্সেন্ট আকারে থাকে, আমাদের কিন্তু পার ইউনিট আকারে নিতে হবে। পার্সেন্ট থাকলে জাস্ট ওইটাকে 100 দ্বারা ভাগ করে দিবেন। এখানে যেহেতু আমাদের অংশ আকারে দেওয়া আছে, অংশ আকারে দিলেই চলবে। 0.04। 1 - 0.04, এটা আসতেছে 1440 RPM। ইন্ডাকশন মোটর থেকে কিন্তু জব এক্সামে বর্তমানে খুব ছোট ছোট এবং সহজ সহজ প্রশ্ন দিচ্ছে। এই দেখা যাবে যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় দিয়ে দেয়, কারণ ওই যে বাকিগুলো একটু কঠিন থাকে অথবা সময়ের একটা বিষয় আছে। দুই একটা প্রশ্ন সহজ দিতেই হয়। প্রত্যেক পরীক্ষায় কিন্তু অন্তত একটা বা দুইটা কোশ্চেন খুবই সহজ, মানে হয় কনসেপ্ট খুবই সহজ, অথবা হুবহু কোনো একটা পরীক্ষায় আসছে এরকম ম্যাথ দেয়া থাকে। বাকিগুলো হয়তো একটু কঠিন টাইপের দেয়। তবে সব রকমই শিখে রাখতে হবে। তবে দেখা যাবে ইন্ডাকশন মোটর থেকে সহজগুলাই দেয় বেশি। তবে আমরা সব রকম টাইপে শিখবো ইনশাল্লাহ। 3 নাম্বার বলতেছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর কারেন্টস হোয়েন স্লিপ ইজ এত। রোটর বলুক, রোটর কারেন্টস বলুক, এখানে মূলত অ্যাকচুয়ালি ভোল্টেজের ফ্রিকোয়েন্সিও যা হয়, কারেন্টের ফ্রিকোয়েন্সি তা হয়। রোটর সাইডের ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা শিখছিলাম, যেটাকে আর দ্বারা আমরা মার্ক করছিলাম সার্কিটে। এবং এটা সূত্র কি ছিল, এফ বলতে সিস্টেম যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা। তো যেহেতু আমাদের স্লিপ এখানে কত বলতেছে 0.03, এই মুহূর্তে কত ফ্রিকোয়েন্সি সেটা বের করতে হবে রোটরে। তাহলে 0.03 সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত, যেটা ইনপুটে দিচ্ছি সেটা। তাহলে 3 5 15, মানে 1.5 হার্জ হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্টেরটা বলতেছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর কারেন্ট অ্যাট স্ট্যান্ড স্টিল। তাহলে এই মুহূর্তে স্লিপ কত, 1। স্ট্যান্ড স্টিল মানে একদম যখন রোটরটা থেমে আছে তখন। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে স্লিপ যদি 1 হয়, তাহলে রোটর স্পিড কত হবে, এফ সমান হবে। ওই আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি যত ততর সমান হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটা সমাধান। এটা খুবই সহজ, বেসিক বেসিক টাইপের কনসেপ্ট দিয়েই মূলত আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। এখানে দেখেন বলতেছে এ 3 6 ইন্ডাকশন মোটর হ্যাভিং এ, আচ্ছা এটা 6 না, এটা মেবি
থ্রি ফেজ হবে সম্ভবত, টাইপিং মিস্টেক হইতে পারে। হ্যাভিং এ স্টার কানেক্টেড রোটর হ্যাজ অ্যান ইনডিউসড ইএমএফ অফ 80 ভোল্ট বিটুইন স্লিপ রিংস অ্যাট স্টার্টিং স্টিল অন ওপেন সার্কিট। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা বিষয় একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর হ্যাভিং এ স্টার কানেক্টেড রোটর হ্যাজ অ্যান ইনডিউসড ইএমএফ। তাহলে এই যে ইএমএফ এর কথা বলতেছে, এটা কিন্তু রোটরে কি পরিমাণ ইএমএফ ইন্ডিউস হয়েছে সেটা বলে দিছে। কনসেপ্ট দুইটা। একটা হচ্ছে আমি ইন্ডাকশন মোটরকে একটা সাপ্লাই দেব, একটা ভোল্টেজ সাপ্লাই দেব, হইতে পারে 220 ভোল্টেজ, অথবা ধরেন কথার কথা 260 ভোল্টেজ, 410 ভোল্টেজ, যে কোনো একটা সাপ্লাই দেব। সেইখান থেকে স্টেটর সাইডে আমরা দেখছিলাম কিছু ড্রপ ট্রপ আছে, ওই R1 X1 কিছু ড্রপ যাবে, দিয়ে যে ভোল্টেজটা থাকবে সেটাকে আমরা আমাদের সার্কিটে E1 নাম করছিলাম। থেরে যাতে সম্ভবত ওইটাকে E2 নাম করতেছে, যাই হোক ওইটা কোনো বিষয় না। E1 বলি, E2 বলি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে রোটরের ইনডিউস ভোল্টেজ। এবং সেটা আমরা কিভাবে বের করছিলাম, যদি আলাদা আলাদা সার্কিট হয়, তার মানে এক কথায় আমরা যদি স্টেটর সাইডে রেফার না করি, ধরে নিলাম যে দুইটা সার্কিট দুই দিকে আছে, একটা হচ্ছে স্টেটরের, একটা হচ্ছে রোটরের। কেন এই কথাটা বলতেছি, কারণ এই যে দেখেন আমাদের যে কি বলে ইম্পিডেন্স দেওয়া আছে, এই দেখেন ডিরেক্ট বলে দিছে দ্য রোটর হ্যাজ এ রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স। তার মানে এইটা, এই যে 1 ওহম আর 4 ওহম, এরা কিন্তু অ্যাকচুয়ালি কোন ইয়ে, অ্যাকচুয়ালি রোটরের রেজিস্ট্যান্স, রোটরের রিঅ্যাক্ট্যান্স, রেফার কিন্তু না কিন্তু। মানে আমাদের হিসাবে, মানে আমি যে ভিডিওটা করছি, শুরু থেকে চালু করতেছি, সেই লজিকে একে কিন্তু R2 X2 বলবো না। মানে আমার হিসাবে এটাকে কি বলবো, আর আর বলবো কত, 1 ওহম। আর এটার নাম ছিল কি, XR0 হচ্ছে 4 ওহম। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে তার মানে কি রোটরের, ওরা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পজিশনেই আছে, হ্যাঁ রোটরে আছে। অ্যাকচুয়ালিতে আছে। সো রোটরে যদি থাকে, তাহলে এখন আমার যে ভোল্টেজটা আমাকে ইউজ করতে হবে, সেটা নিশ্চয় রোটরেরই লাগবে, ইনপুটের দিলে হবে না। এবার হ্যাঁ। ম্যাথটা আগের থেকেই সহজ করে দিছে। কেন? কারণ আমাকে ইনপুট ভোল্টেজ দেওয়া নাই, কি দেওয়া আছে, রোটরে কি পরিমাণ হচ্ছে ইনডিউস হয়েছে সেটাই দেওয়া আছে। কিন্তু রোটর কি টাইপের, স্টার কানেক্টেড। আর এইটা তো দুই মাথার ভোল্টেজের কথা বলে দিছে যে 80 ভোল্টেজ, কিন্তু আমাদের সবকিছু কি পার ফেজে হয় না? তাহলে আমাকে পার ফেজ, যেটাকে আমরা বলতেছি আর, সেটা কত হবে? 80/√3। 80/√3 ভোল্টেজ। আমরা যদি এইটাকে রেফারেন্স ধরি, তাহলে এটাকে 0 ডিগ্রি বলে দিতে পারবো। আচ্ছা, এটাকে আর না বলি, যেহেতু স্ট্যান্ড স্টিলের কথা বলে দিছে, আর 0 লিখে দিলাম, সবচেয়ে ভালো হবে এটা। ওকে। তাহলে আমাদের কিন্তু শুরুর ইনফরমেশন লেখা শেষ, যা ঝুট ঝামেলা ছিল সব ক্যালকুলেশন করা শেষ। যদি আমাকে রোটরের ইনডিউস ভোল্টেজ না দিয়ে ইনপুট ভোল্টেজ দেওয়া থাকতো, তাহলে কি করতাম? তাহলে অবশ্যই আমাকে একটা রেশিও বলে দিত, সেই রেশিও দিয়ে রেফার করে আমাকে ER0টা বের করতে হতো। এখন বলতে পারেন যে ইনপুট ভোল্টেজকে রেফার করে তো ER0 পাওয়ার কথা না, কারণ কিছু ড্রপ ট্রপ আছে। ওই যে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিছি, থেরেজাতে আপনি শুরুতে যত ম্যাথ দেখবেন, সব ম্যাথে R1 X1 কে ইগনোর করে দিয়েছে। তার মানে এক কথায় ইনপুট ভোল্টেজকে রেফার করলেই ER0 পাওয়া যায় বা রোটর ইনডিউস ভোল্টেজ পাওয়া যায়। বিষয়টা তাই না? যদি আমি R1 X1 আর ওই যে এক্সাইটেশন ব্রাঞ্চকে ইগনোর করে দিই, তাহলে তো আর আমার ড্রপ হওয়ার কিছু নাই। ইনপুট ভোল্টেজের রেফারকৃত ভ্যালুটাই আমার কি হিসাবে কাজ করবে, রোটরের ইনডিউস ভোল্টেজ হিসাবে কাজ করবে। দুইটা প্রশ্নের পার্থক্য কি বুঝতে পারছেন? ভাই যদি আমাকে কপার লস আর কুল লস বের করার জন্য আর ওয়ান আর ওটা না, তাহলে আমি ওটাকেই রোটরের প্রাইমারি ইগনোর ধরবো তো, এরকম আর কি। ইগনোর করে দিতে হবে, সব ইগনোর করে দিতে হবে। রোটর যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে।
আর যদি ওইটা আসেই তাহলে অবশ্যই ইগনোর করতে হবে না। তো ইগনোর করতে হবে না আমি মুখে বললে তো হচ্ছে না, প্রশ্নেই দেওয়া থাকবে যে ইগনোর করব কি করব না। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্নে স্টেটরের রেজিস্ট্যান্স দেওয়া নাই, কোনো প্রশ্নকর্তার ক্ষমতা আছে এই প্রশ্ন করা যে স্টেটরের কপার লস কত বের করো। কথা কি বুঝতে পারছেন? তার মানে যার এক্সিস্টেন্স নাই সেই প্রশ্ন আপনাকে করবে না, এই টেনশন করার দরকার নাই। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে কি বললাম, ইনফরমেশন যা লেখা লিখলাম, এখন আমরা প্রশ্নে যাই। প্রশ্ন বলতেছে ক্যালকুলেট কারেন্ট পার ফেজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর হোয়েন, এক নম্বরে স্লিপ রিংস আর শর্ট সার্কিটেড। আচ্ছা, স্লিপ রিংস শর্ট সার্কিটেড মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সের কথা বলতেছি না, এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু স্লিপ রিং এক্সট্রা আমাদের দেওয়া থাকে। এটা আমরা আসলে চিত্র দেখলে আরো ভালো বুঝতে পারতাম। আমার পিডিএফটা যদি আপনাদের কাছে থাকে তাহলে ওইটা দেখলে বুঝতে পারবেন যে স্লিপ রিংস আলাদা একটা জিনিস, যেটা রোটরের সাথে কানেক্ট করা থাকে, স্টার্টিং এ দেওয়া থাকে, দেন একটা সার্টেন টাইম পর শর্ট করে দেওয়া হয়। যেমন পরেরটায় দেখেন বলতেছে যে স্লিপ রিংস আর কানেক্টেড টু স্টার কানেক্টেড রিওস্ট্যাট অফ 3 ওহম পার ফেজ। আচ্ছা দাঁড়ান, আমি পিডিএফটা মনে হয় আছে, একটু দেখাই, তাহলে বিষয়টা হয়তো আর একটু সহজে বুঝতে পারতেন। একটু ওয়েট করা। আচ্ছা, ইন্ডাকশন মোটর এখানে মনে হচ্ছে না, আমার আপলোড করার এখানে আছে। আচ্ছা, পিডিএফ কি দেখতে পাচ্ছেন? দাঁড়ান 1 মিনিট, পিডিএফ দেখতে পাচ্ছেন? যে পেন্সিল দিয়ে আঁকাইছিলাম তো দেখতে একটু অতটা ক্লিয়ার না। এই যে খেয়াল করেন এইখানে মূল বিষয়টা, এটা হচ্ছে আমাদের এই যে রোটরের শ্যাফট। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরেন রোটরের যে উইন্ডিং টুইন্ডিং আছে সেটা, তো ওদের একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে। এই যে স্লিপ রিং দিয়ে আবার এক্সট্রা দেখেন, এই যে এই যে যে তিনটা এখানে ওয়াই কানেক্টেড দেওয়া আছে, এদেরকে বলতেছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যেটাকে ওই যে হচ্ছে স্লিপ রিং রোটর বলা হয়, এটার উপরে ভিত্তি করে মূলত এদেরকে বলা হয়। এখানে দেখেন ভ্যারিয়েবল না, তো এইটা অ্যাকচুয়ালি কম বেশি করা যায়। তো একটা সময় রেজিস্ট্যান্স থাকে, যখন প্রয়োজন নাই তখন এই যে এইটা নিয়ে শর্ট করে দেওয়া হয়, ফলে শুধুমাত্র রোটরের যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে মূলত আমাদের থাকে। আর কেন এটা কম বেশি করা হয় বা কেন শর্ট করা হয়, এই কারণটা এই যে এইখান থেকে একটু পড়বেন সবাই। আমি মোটামুটি বাংলায় সব লিখে দিছি, আশা করি একবার রিডিং পড়লেই বুঝতে পারবেন। এখানে ইংলিশে বইয়ের ভাষা টাষা দেওয়া আছে, আর এই যে এখান থেকে মূলত দেওয়া আছে যে কেন এটা হচ্ছে রাখা হয়, কেন শর্ট করা হয়, কি করলে সুবিধা না সুবিধা, মোটামুটি যতটুকু আমাদের জানার জন্য দরকার এখানে সব লেখা আছে। পিডিএফটা দেওয়া আছে গ্রুপে। এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু পড়বেন, পরীক্ষায় এগুলো আসে না, বাট একটু জানার জন্য, জানতে ভাল লাগে এই আর কি, ভাইবার জন্য কিছুটা কাজে লেগে যাবে। এগুলা পড়লেই বুঝতে পারবেন যে কি দরকার। তাহলে আমাদের প্রশ্নটা কি বলতেছে, রোটরের রেজিস্ট্যান্স আছে, একটা সময় এই যে স্লিপ রিং এর যে রেজিস্ট্যান্স এটা শর্ট করা আছে, তখন ম্যাথটা কি হবে, একটা সময় এটা রাখা আছে হয়তো, ওই যে বলে দিছে যে কত ওহম, তখন ম্যাথটা কি হবে, এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন।
তাহলে আমরা এখন শুরু করি আমাদের ম্যাথটা, যে দুই ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে প্রথম অবস্থায় স্লিপ রিংস আর শর্ট সার্কিটেড, তার মানে স্লিপ রিং এর জন্য এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স অ্যাড হচ্ছে না, শুধুমাত্র রোটরের যে রেজিস্ট্যান্স আছে সেটাই অ্যাড হচ্ছে। তাহলে আমি যদি ছোট্ট করে সার্কিটটা আঁকাই, শুধুমাত্র এইটুকুই থাকতেছে, রোটরের রেজিস্ট্যান্স আর রোটরের রিয়াক্ট্যান্স আর রোটরের রেজিস্ট্যান্স থাকতেছে, আর তো কেউ নাই। স্লিপ যখন অ্যাড করব তখন এই যে এর সাথে স্লিপটা সিরিজে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কত? এটা এই যে 4 ওহম বলে দিছে, তাহলে J4। এটা কত? এটা হচ্ছে 80/√3। এটা কত? এটা হচ্ছে 1 ওহম। কিন্তু কথা হচ্ছে এখানে কে থাকে? এখানে থাকে R/S। তাহলে আমরা একবারে লেখার সময় এইভাবে লিখবো যে 1/S। এস এর ভ্যালু কখন কি হবে সেটা আমরা এই করব। এখানে পুরো ম্যাথটাই দেখেন স্ট্যান্ড স্টিলের উপরেই শেষ করে দিছে। আমাকে কিন্তু আর স্লিপ বিষয়ে কোনো কিছু বলে নাই। যেহেতু স্লিপ বিষয়ে কোনো কিছু বলে নাই, আমরা এস এর ভ্যালু কত ধরে নিয়ে ম্যাথ করব? 1 ধরে নিয়ে ম্যাথ করব। যদি স্লিপ বিষয়, আচ্ছা, 1 মিনিট, আমি ফাইলটা সেভ করে নেই। প্রশ্নে দেখেন কি চাইছে, ক্যালকুলেট কারেন্ট পার ফেজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে কারেন্ট পার ফেজ, তাহলে রোটর কারেন্টকে আইআর দ্বারা প্রকাশ করব আমরা। এগুলো কিন্তু সব অ্যাকচুয়াল, এজন্য অ্যাকচুয়াল নাম দিচ্ছি। রেফারকৃত হলে এটাকে I2 লিখতাম, R2 লিখতাম, X2 লিখতাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে আইআর সমান কত? বইগুলা কি করে একবারে মান বের করে, বাট আমরা ওই যে স্কোয়ার রুট ওইসবের ঝামেলায় যাব না। আমরা সুন্দর করে যেরকম ক্যালকুলেশন শিখছি ওইটা দিয়ে করব। তাহলে 80/√3 ডিভাইডেড বাই কত? 1/1 প্লাস J4 দিলে কিন্তু আমাদের কারেন্ট চলে আসবে। তাহলে দেখেন এটা আসতেছে কত? 11.202 মাইনাস 75.964। তাহলে রোটর কারেন্ট পার ফেজ কত? এটাই।
যেহেতু ওয়াই কানেক্টেড, আর আমরা ফেজই একবারে বের করতেছি, পার ফেজ সবকিছু পার ফেজে আসতেছে, লাইন হলো এটা অ্যান্সার করতাম। পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে বের করা যায় বলেন? কারেন্টের যে অ্যাঙ্গেলটা আসলে এখানে কস করবো, কস থিটা, কস হ্যাঁ, 75.9 যেহেতু করবো। ভোল্টেজকে আমরা রেফারেন্স অর্থাৎ 0 ডিগ্রি ধরে নিছি, তাহলে কারেন্টেরটা করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর সমান হবে কস ভোল্টেজেরটা মাইনাস কারেন্ট, এটা তো মাইনাস মাইনাসে প্লাস 75.964। 0.243 ল্যাগিং। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে সবাই বুঝতে পারছেন? ভাইয়া আমার যদি এটা স্টার কানেক্ট না বলে যদি ডেল্টা কানেক্ট বলতো, তাহলে ভাই আমি ফেস ভোল্টেজ হিসেবে 80 আশি ভোল্টেজ বাই ধরতাম না? এটা করে নিতাম, এই শেষ, আর কোনো পার্থক্য নাই। তখন তো কারেন্ট আরো বেশি আসতেছে। হুম। তখন তো কারেন্ট 19.4 আসতেছে। হুম। কিন্তু আমরা তবে স্টারে কারেন্ট বেশি থাকে জানি না, এই জন্য তো আমরা মোটরকে স্টার্টিং এ স্টার কানেকশন আর পরে রানিং এ ডেল্টা কানেকশন করি। এটা একটা মিনিট। এটা ভাবা লাগবে, এখানে কোনো একটা পয়েন্ট মিস হচ্ছে, দেখে আমি জানাবো এটা। এটার সাথে ওইটা মিলালেও কোনো একটা পয়েন্ট এখানে মিসিং আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা বলতেছে স্লিপ রিংস আর কানেক্টেড টু স্টার কানেক্টেড রিওস্ট্যাট অফ 3 ওহম। তাহলে অ্যাকচুয়াল রোটরও স্টার কানেক্টেড, স্লিপ রিংসও স্টার কানেক্টেড, তার মানে এটা কি প্যারালাল সিরিজে আছে দুইজনই। তাহলে আমাদের এই 1 ওহমের সাথে এই 1 ওহম, এই সরি 3 ওহম জাস্ট সিরিজে কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। বাকি পুরো ম্যাথটা কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। তাহলে এখন আই আর সমান কত হবে? তাহলে এটা করেন। 8.16, অ্যাঙ্গেল হচ্ছে -45। 8.165 -45 না? পাওয়ার ফ্যাক্টরে এখন আগের মতোই, 45 ডিগ্রি নিলে যা আসে, মানে 0.707 আসতে পারে। 0.707। তাহলে এটা কি সবাই ক্লিয়ার?
তাহলে এইভাবে ম্যাথ করলে সুবিধা হবে আপনার, ঝুট ঝামেলা কম। ওই যে পি বাই এস করা, অমুক বাই তমুক করে পাওয়ার ফ্যাক্টর বের করা, এত বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এসব ঝুট ঝামেলার দরকার নাই। আমরা সিম্পলি যে এটা জানি ওই ফর্মেট দিয়ে ম্যাথ করলেই হবে। আর যেটা বললাম যে এই ম্যাথটা একটু চেঞ্জ হতে পারতো, ইনপুট ভোল্টেজ দেওয়া থাকতে পারতো, আর টার্ন রেশিও দেওয়া থাকতে পারতো। এইসব যদি দেওয়া থাকতো তাহলে কি করতাম, ওইসব ম্যাথও আমরা করব আস্তে আস্তে। আজকে নিচে কিনা আমার খেয়াল নাই, যদি থাকে তো করলাম, নাহলে নেক্সট ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রশ্নগুলো পড়ে একটু কনসেপ্টটা বুঝতে হবে যে ভ্যালুগুলো কিভাবে কি হচ্ছে। এবার দেখেন, এই সেম ম্যাথ আমি যদি অ্যাকর্ডিং টু থেরেজা করতাম, সব সেম থাকতো, শুধু এটার নাম হতো R2, এটার নাম হতো X2। কারণ এটা হচ্ছে R2-র ভ্যালু, এটা হচ্ছে X2-র ভ্যালু। ভাই বাকি থেরেজা না কিন্তু কোনো, চ্যাপম্যান ভাই? থেরেজা থেরেজা কেন বলতেছি, কারণ এটা তো অ্যাকচুয়াল, কথা বুঝেন নাই, রোটরের অ্যাকচুয়াল ভ্যালু, জি ভাই, জি ভাই, হ্যাঁ। রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু। চ্যাপম্যানে R2টাই রেফার, থেরেজাতে R2টাই অ্যাকচুয়াল। তো এত ঝুট ঝামেলা আসলে নিতে গেলে আমরাও গুলাই ফেলবো যে কখন কোনটা অ্যাকচুয়াল হচ্ছে না হচ্ছে। এজন্য যে কোনো একটা ফলো করেন। আপনার যদি মনে হয় যে আমারটা ফলো করলেও আপনার ঝামেলা, তাহলে আমারটাও ফলো করার দরকার নাই, আপনি আপনার মতো করেন, কোনো সমস্যা নেই। এজন্য আমি বারবার কনসেপ্টের দিকে ফোকাস করতেছি, এসব নামের দিকে আসলে কিছু যায় আসে না। কনসেপ্ট বুঝলেই হচ্ছে যে এরা অ্যাকচুয়াল, এরা অ্যাকচুয়ালি রোটরের ভাই জিনিস, মানে ওই রেফারকৃত সূত্রটা আর না। কি মনে রাখলে ওই ওই মতন হ্যাঁ, করে আর কি করলেই হবে। মনে রাখলেই দেখবেন যে মোটামুটি কনসেপ্ট ওকে, কোনো ভাই এটা ঝামেলা তো নাই। আমি নিজের মতো করে নাম্বারিং করতে পারি, ইভেন কারণ আমার এই কনসেপ্টে নাম্বার বুঝতে না হচ্ছে। দিয়ে এইরকম সার্কিট আঁকে জাস্ট এই বসাই দিয়ে অ্যান্সার করে যে লেখাগুলো লিখে দিলেও কোনো ঝামেলা নাই, শেষ। আপনার যদি মনে হয় যে এই লিখতে গেলে আমার আরো গুলাই যাচ্ছে যে কখন কোনটা দেব, লেখার দরকার নেই, আপনি এখানে দেন এখানে দেন, বলার তো দরকার নাই রোটর রেজিস্ট্যান্স আছে তো, প্রশ্নেই বলে দিছে। আমি কি করবো, হ্যাঁ এইটা আমার একটু লিখতে হবে, যে এটা হচ্ছে রোটর কারেন্ট পার ফেজ। একটা জিনিস, যদিও এতে আমার মনে হয় না খুব একটা ঝামেলা হবে, তারপর আমার আসলে নিজের অবজারভেশন থেকে বলা, চাইলে করতে পারি, সেটা হচ্ছে এইটাকে অ্যান্সার না দেখানো। হ্যাঁ, এটাকে অ্যান্সার দেখানো সম্ভবত খুব একটা বেশি সমস্যা হবে না। তারপরেও বলতেছি এটাকে অ্যান্সার না দেখানো, এর কারণ হচ্ছে এই যে অ্যাঙ্গেল, এরা কিন্তু আসলে অ্যাবসোলিউট জিনিস না। আমি এটাকে 0 ডিগ্রি ধরে নিছি বলে এটা -75 আসছে, এটা অন্য অ্যাঙ্গেল হইতে পারতো। প্রশ্নে বলে নাই যে এটাকে রেফারেন্স ধরো, রেফারেন্স কিন্তু কারেন্টও হইতে পারতো। এটা 0 ডিগ্রি হলে এটা হয়তো +75 দশমিক সামথিং বা এরকম কিছু একটা আসতো। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমার, যেহেতু চাইছে রোটর কারেন্ট, ফলে আমাকে মেনশন করে দিলাম একটু কষ্ট করে যে রোটর কারেন্ট পার ফেজ কত, এই যে এই অ্যাম্পিয়ারটা। অ্যাঙ্গেল কিছু যায় আসে না যে অ্যাঙ্গেল কত আসছে ওর সাথে, অ্যাঙ্গেলের খালি কাজ পাওয়ার খালি ফ্যাক্টর ভাই বের মানটা করা, করে দেখাই দিব আপনাকে। জাস্ট মানটা দেখাই দেবে না। এই জন্য দেখবেন যে আহ, বইগুলো মানে কিছু কিছু বইতে বিশেষ করে থেরে যাতে এই কাজগুলো করে না। কিন্তু এখন বলতে পারেন যে তাহলে এই কাজগুলো করতেছি কেন, এই কাজগুলো করতেছি এই কারণে আমাদের হিসাব সহজ করার জন্য। আমি যদি ওই নিয়মে যাইতাম তাহলে কি করা লাগতো, এটা দিতাম অ্যাঙ্গেল বাদ, আর নিচে কি হতো যে √ওভার 1-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, এরকম ফরম্যাটে দেওয়া লাগতো। কথা কি বুঝতেছেন? ওই ঝামেলা করব না বলে আমি হচ্ছে এসি সার্কিট থেকে যে নিয়ম শিখাই আসতেছি সেই নিয়মে ম্যাথ করে গেলাম। তো এখন বের হয়ে গেল, এখন তো আমি বুঝতেছি যে কারেন্টের মান এটা, তো সেইটুকুকে আমি আলাদা মার্ক করে দিলাম, ওকে এটা কারেন্টের মান। পাওয়ার ফ্যাক্টর এর দিকে তাকায়ে বসানো যাবে না। আমি বারবার কিন্তু শুরু থেকে বলে আসতেছি যে শুধু কারেন্ট, শুধু ভোল্টেজ দেখে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যাবে না। হয় জেড দেখে নির্ণয় করতে হবে, নাহলে এস দেখে নির্ণয় করতে হবে, অথবা ভোল্টেজ কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স থেকে। এই জন্য এই যে এই কনসেপ্টটা আমি লিখলাম, এই জিনিসটা না লিখলেও ক্ষতি নাই, কিন্তু প্রবলেম হচ্ছে মাথার ভিতরে গাঁথে যায়। যখন আপনি 20টা ম্যাথ এই দেখে দেখে বসাই দিবেন বসাই দিবেন, আপনার মাথার ভিতর অটো সেট হয়ে যাবে যে কারেন্টের অ্যাঙ্গেলই পাওয়ার ফ্যাক্টর বসাই দিতে হবে। অন্য কোনো একটা ম্যাথে হয়তো এই ভুলটা করে ফেলতে পারেন, আচ্ছা, যেখানে আচ্ছা, ভোল্টেজের অ্যাঙ্গেল 0 ডিগ্রি না। আচ্ছা। এই জন্য আমি ছোট ছোট জিনিসটা বারবার বলি। হুম। অনেকে হয়তো বিরক্ত হইতে পারেন, কিন্তু দরকার আছে, আমি জানি যে স্টুডেন্টদের ভুল আচ্ছা করার ভাই, জায়গায় হচ্ছে এইগুলা। হ্যাঁ বলেন। ভাই ওই যদি কারেন্ট আপনি যে ওই রুট দিয়ে যে মানটা শুধু বের করতেন তখন, হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে সেই ক্ষেত্রে তখন তো আমরা পাওয়ার ফ্যাক্টরটা কেন বের করতাম ভাই? পাওয়ার ফ্যাক্টর আবার ওই যে সেই সিস্টেম করে বের করা লাগতো, ওই যে ইয়ের সূত্র শিখছিলাম,
কিসের সূত্র? আর এক্স দিয়ে যেসব সূত্র টুত্র আছে না, যেমন হচ্ছে পিউর সূত্র। পি বাই, আমি অবশ্য ওই জি ভাই। অনেকদিন ইউজ করে নেই, ভুলে গেছি। ওই ফরম্যাট দিয়ে করা লাগতো তখন আবার। কিন্তু এখানে আবার ওই ঝুট ঝামেলা নাই, মুখস্থর কোনো অত ঝামেলা নাই। ভাই, এমন এমন একটা ম্যাথ ভাই করায়েন ভাই, যদি থাকে আর কি, তাহলে ভালো হতো একটু। কেমন? মানে পাওয়ার ফ্যাক্টরটা যদি ওইভাবে বের করলে আর কি, মানে এই পাওয়ার ফ্যাক্টরটা আর কি বের করাটা ওইভাবে আর কি, ওই পদ্ধতিতে এই যদি যে যদি এইটা আমি দিয়ে বের তো করি আর আপনি কি করতে কারেন্টটা, পারতেন, এটা দিয়ে তাহলে তো করতে পারতেন। সেটা হচ্ছে এখানে তো এরা ছাড়া কেউ নাই। পাওয়ার ফ্যাক্টর তো আমাদের ইনপুট ভোল্টেজ আর কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাই না? যেমন জি এটার কথাই ভাই। বলি যে এইখানে আর হচ্ছে 4 ওহম, ঠিক আছে? জেড কত? জি ভাই। পাওয়ার ফ্যাক্টর কত? আলাদা আর একটা করা লাগতো, এই যে এটা আবার মুখস্থ করা লাগবে, অথবা চিত্র থেকে বের করে নিতে হবে। এইটাই হচ্ছে ঝামেলা, এই এত জিনিস আসলে আমার মনে থাকে না। আর আমি এত জোর ঝামেলা করতেও আসলে ওই দিলে আবার সেই 0.707-ই চলে আসবে। এখন যদি আপনার এটা সুবিধা মনে হয় করেন, ভাই, কোনো সমস্যা আমি নেই। এখন ভাই আলাদা আলাদা করে জেডটা মান ভাই বের করতে এখন তো একবারে চলে ফোর আসবে। স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ভাই, মানে আমি এটা কি করবো ভাই? এই যে এইটা বাস্তবের স্কোয়ার প্লাস জের সহগের স্কোয়ার বা অবাস্তবের স্কোয়ার। জি ভাই, জি ভাই, বুঝছি ভাই, এটা বুঝছি। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের মান বের করার সিস্টেম। যাই হোক, এই ম্যাথটাতে আসি। এই যে এই কথাটা এখানে লিখে দিছে, কিছু জায়গায় লেখেও না, ও ধরে নেয় যে ওকে আমরা এটায় ফলো করে আগাইতে থাকবো। যেমন আগের ম্যাথটা কিন্তু বলে নাই, কিন্তু ভাব গতি দেখে আমরা বুঝে নিছি যে ওরা এই কাজই করছে, যে স্টেটর ইম্পিডেন্স আর ওই যে ম্যাগনেটাইজিং যে কারেন্ট টারেন্ট হাবি জাবি আছে, ওদেরকে টোটালি নেগলেক্ট করে ক্যালকুলেশন করছে, নাহলে তো ওইটা থাকতো। এই জন্য এটা বলুক না বলুক, সিচুয়েশন দেখে আমরা ডিসাইড করব যে আসলে এটাকে আমরা সাথে নিয়ে চলবো নাকি নেগলেক্ট করব। এর একটাই উপায়, থাকলে ইউজ করব, না থাকলে বাদ, শর্টকাট হিসাব। এই জি যে ভাই। এবার দেখেন, যে প্রশ্নের কথা বলছিলাম, যেটা মানে কিছুক্ষণ আগে বললাম যে সামনে পাইলে করব ইনশাল্লাহ, এটাই হচ্ছে সেই ম্যাথ। 1100 ভোল্টেজ বলে দিছে, তার মানে এটাই কিন্তু আমার ইনপুট ভোল্টেজ, যেটা আমি অ্যাপ্লাই করতেছি। রোটর কি এই ভোল্টেজটা পাবে? রোটর কিন্তু এই ভোল্টেজ পাবে না না। ভাই। এই যে দেখেন আমাদের রেশিও বলে দিছে 3.8। আচ্ছা, থেরেজাতে এই ট্রান্সফরমেশন রেশিও ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আবার নিয়ম ফলো করে নাই, মানে ট্রান্সফরমারের মতো আর ফলো করে নাই। যেরকম মনে আছে কিনা আপনাদের, ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিও বলতে আমরা কি বুঝতাম? সেকেন্ডারি বাই প্রাইমারি, তাই জি না? ভাইয়া। তাহলে কোনো ট্রান্সফরমেশন রেশিও যদি বড় চলে আসে একের চাইতে, তাহলে সেকেন্ডারি বাই প্রাইমারি মানে কি, সেকেন্ডারি সাইডটা অবশ্যই বড়। বড় জিনিসকে ছোট জিনিস দ্বারা ভাগ করলেই তো আমরা একটা একের চাইতে বড় সংখ্যা পাই, তাই না? তো এখানে একটা ঝামেলা বাধায় রাখছে। তো আমি বলতেছি যে ওইসব কোনো মনে রাখার দরকার নাই, আমরা শুধু একটা কথা মনে রাখবো, যে কথাটা অলরেডি আমার বলা হয়ে গেছে। সেটা হচ্ছে কোন সাইড লো আর কোন সাইড হাই। স্টেটর হাই, রোটর লো। মানে যাই বলে দিক, ট্রান্সফরমেশন রেশিও বলুক, টার্ন রেশিও বলুক, সে যেটাই বলে দিক না কেন, এইটা একদম স্বতঃসিদ্ধ জিনিস যে আমরা স্টেটরকে হাই বলবো, রোটরকে লো বলবো। অন্য যা কিছু বলে দিক, এতে কিছু যায় আসে না, আমরা শুধু এই কথাটা মনে রাখবো। আচ্ছা, এই কথা যদি মনে রাখি, তাহলে এখন নর্মাল আমি ওই √3 ভাগ করব না করব এসব পরে আসি। তাহলে এই যে 1100, এই জিনিসটাকে 3.8 দ্বারা ভাগ করলে রোটর সাইডের জিনিস পাবো নাকি গুণ করলে পাবো? ভাগ করলে পাবো। ভাগ করলে পাবে, এই যে কিন্তু ঝামেলা মিটে গেল। তাহলে আমার কিন্তু আর ওই কে দ্বারা গুণ হবে ভাগ হবে এসব দরকার নাই, আমরা রোটর লো এই কথাটা জানি। ফলে আমরা বুঝে ফেলতেছি ওই 1100 সাইডের কে এটা দ্বারা ভাগ করে দিলে রোটরের সাইডের ভ্যালু পেয়ে যাবো, এই ঝামেলা কিন্তু আমাদের ওকে।
তারপর দেখেন বলতেছে দ্য রোটর রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্যান্ড স্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এত এত। তাহলে আমরা যা যা জানি ছোট ছোট করে লিখে ফেলি। এরা দেখেন রোটর রেজিস্ট্যান্স বলতেছে, রোটরের রিঅ্যাক্ট্যান্স বলতেছে, তাহলে এরা কি রোটরের অ্যাকচুয়াল ভ্যালু নাকি রেফারকৃত ভ্যালু? অ্যাকচুয়াল হবে। বলবেন হবে না? অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমাদের মতে এটাকে আমরা কি আর আর দ্বারা লিখবো। আর এই যে এটা কি স্ট্যান্ড স্টিল লিকেজ রিঅ্যাকট্যান্স, এটাকে তো ব্লক রোটর রিঅ্যাকট্যান্স বলে আর একটা ভাষায়। তাহলে এটাকে কি দ্বারা লিখবো? XR0। এটাকেই থেরেজাতে R2 X2 দ্বারা লিখে। তো আপনি ওই যে বললাম বারবার এই কথাটা আমি আর রিপিট করতেছি না, নিজেদের মতো করে নিয়েন, যত ঝুট ঝামেলা বর্জন করে চলা যায়। তাহলে আমাদের এইটুকু লেখা শেষ। একদম এক্স্যাক্টলি আগের ম্যাথটাই আমরা রিপিট করব। তাহলে আগের ম্যাথটা যদি রিপিট করতে চাই এই ভোল্টেজটা লাগবে, আগে তো এই ভোল্টেজটা বলে দিছিল, কিন্তু এখানে আর বলে নাই, এখানে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে। তাহলে আগে ওই ভোল্টেজটা আমার বের করে নিতে হবে, মানে ER0টা বের করে নিতে হবে। সব কি পার ফেজ না? কিছুক্ষণ আগে বললাম দেখেন ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্টার কানেক্টেড স্লিপ রিং। তাহলে আমাদের অ্যাকচুয়াল হিসাব তো করতে হবে রোটরে। তাহলে রোটর সাইডটা কোন কানেক্টেড সেটা কিন্তু আমাকে দেখতে হবে। রোটর সাইডটা কোন কানেক্টেড? স্টার কানেক্টেড। স্টার কানেক্টেড। আমরা প্রথমে শিখে আসছিলাম যে কোনো জিনিসকে যদি রেফার করতে হয় তাহলে কি করতে হয়? তার ফেজ ভ্যালুকে রেফার করলে অপোজিট সাইডের ফেজ ভ্যালু পাওয়া যায়। তাহলে স্টেটর সাইড বা প্রাইমারি সাইডের ফেজ ভ্যালু কত? 1100 ভোল্টেজ। তাহলে একে যদি রেফার করি বাই ডিফল্ট সেকেন্ডারি সাইডের অথবা রোটর সাইডের ফেজ ভোল্টেজ বাই ডিফল্ট পাবো। কথা কি বুঝতে পারতেছেন? যে আমাদের রেশিও যেটা দেওয়া সেটা হচ্ছে ফেজ কোয়ান্টিটির সাথে ফেজ সবসময় তো কোয়ান্টিটির সম্পর্ক। সবসময় তো ফেজ হিসাবে করা হয়, এটা তো আমরা শিখে আসছি। তার মানে হুম, আমাদের আর ER0 মানেই হচ্ছে পার ফেজ। এখানে আরো এক্সট্রা করে পার ফেজ টার ফেজ না লিখলেও কোনো সমস্যা নাই, ওটা আমরা বুঝে নেবো যে এটা পার ফেজ আসতেছে। যদি লিখতে চান তো লেখেন, এটা আপনার ইচ্ছা। পরীক্ষার হলে আসলে টাইম কম থাকে, স্যাররা এত বেশি ভুল ধরবে না আপনার যে আপনি কেন এটা লিখেন নাই ওটা লিখেন নাই। আপনি যদি কনসেপ্ট ঠিক থাকে এনাফ। পরীক্ষার হলে একদম বইতে তো ধরেন আমাকে শেখানো লাগবে, আর ইয়েতে তো আর আমাকে ধরে শেখানো লাগবে না। আমার ক্যালকুলেশন স্টাইল দেখলেই স্যার বুঝবে যে আমি কনসেপ্ট বুঝি কি বুঝি না। এজন্য কিছু জিনিস ছাড় আছে, একদম রচনার মতো প্রত্যেকটা জিনিসের নামই না করলেও হবে, জায়গা কম সেই হিসাবে অ্যান্সার করতে হবে। কিছু জিনিস একটু লিখতে হয়, সেই জিনিসগুলো লিখবেন মার্ক করে বাস। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম ফেজ ভোল্টেজ 1100, এটাকে রেশিও দ্বারা ভাগ করে দিলেই এই সাইডের ফেজ ভোল্টেজ পাইলাম। তো এটাকে আমি কি রেফারেন্স ধরে নেব। 1100/3.8 করলে কত আসে? 289.474। বলেন তো, একদম হুবহু আগের ম্যাথটার মতো হয়ে গেল না এখন? তাহলে সব ম্যাথ, আমাদের এই টাইপের যত ম্যাথ আছে সব ম্যাথ 34.6-এর মতো বানাই নিয়ে দেন ম্যাথ আগাবেন। তাহলে দেখেন ম্যাথ শেষ। আমরা এতক্ষণ 34.6-এর মতো ছিলাম না, বাট এখন চলে আসছে, এখন হুবহু 34.6-এর মতো। তাহলে এবার আমরা একে একে এই 5টা ম্যাথ সলভ করিবেন। আচ্ছা থাক, 34.6 দরকার ছিল। এক নাম্বার বলতেছে দ্য রোটর কারেন্ট অ্যাট স্টার্ট উইথ স্লিপ রিংস শর্টেড। এই যে অ্যাট স্টার্ট বলে দিছে, এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম? স্লিপের মান 1। স্লিপের স্লিপের মান মান 1। 1। আবার স্লিপ রিংস শর্টেড মানে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স আসে না। এখন আমাকে কিন্তু এই 5টার জন্য 5টাই চিত্রই করতে হবে, যেহেতু আলাদা কোশ্চেন। আমি একটা চিত্র দেখালাম স্ট্যান্ডার্ড, দেন প্রত্যেকটার জন্য আমি সূত্র লিখে দিলাম, আপনারা নিজেদের মতো করে আলাদা আলাদা করে নিয়ে। তাহলে আমি একটা স্ট্যান্ডার্ড চিত্র আঁকাই। স্ট্যান্ডার্ড চিত্র কি হবে? এখানে একটা যাবে,
স্লিপ রিং আমি আর রাখালাম না, ওইটা যখন অ্যাড হবে আমি জাস্ট অ্যাড করে দেবো না, আপনার ওইভাবে দেখাইনি। এটা হচ্ছে 0.25। এটা হচ্ছে 0.012/s। এটা কত? 289.474 এই তো শেষ। এক নাম্বারে S0, এই সরি, এস তো আর জিরো হবে না কখনোই, এস হচ্ছে 1। তাহলে রোটর কারেন্ট কত হবে? আচ্ছা এই সাইডটা কিন্তু ওয়াই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 1156.56 -87.25, এখানে কিন্তু আর পাওয়ার ফ্যাক্টর চাই নাই। 2nd, দ্য রোটর পাওয়ার ফ্যাক্টর অ্যাট স্টার, আচ্ছা চাইছে আবার, দুইটা প্রশ্ন দুইটা বানাই ফেলছে, তাহলে দ্বিতীয়টা তো এখান থেকে বের করে ফেলা যাচ্ছে। 0.048, খুবই কম। থার্ড কোশ্চেন, দ্য রোটর কারেন্ট অ্যাট 4% স্লিপ উইথ স্লিপ রিংস শর্টেড। তার মানে যে এস এর মানটা এখন হয়ে গেছে 0.04। আমি আর সার্কিট আঁকালাম না, ও তো একই সার্কিট। কত ছিল? 289.474। ঠিক আছে, 0.012, 0.25, ঠিক আছে। ডিভাইডেড বাই অ্যাঙ্গেল আর দিলাম না, 0 ডিগ্রি দিলেও যা কথা, না দিলেও তাই কথা। 0.04 প্লাস 0.25। তাহলে 741.26 -39.81। শর্টে লিখে দিই। 4 নাম্বারে মেবি পাওয়ার ফ্যাক্টর চাইছে।
এই অবস্থায়। এটা আসে হচ্ছে 0.768। তাহলে আমাদের তিন শেষ। এই যে রোটর পারফেক্টর এটা করলাম, 4% স্লিপ, স্লিপিং শর্টেড। চার শেষ। পাঁচ বলতেছে দ্য এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স পার ফেজ রিকোয়ার্ড টু অবটেন স্টার্টিং কারেন্ট। ওই যে স্টার্টিং এ কারেন্ট অনেক বেশি হয়, সেটা কিভাবে আমাদের হচ্ছে মিনিমাইজ করা যায়, তার জন্য কি করতে হয়, এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স লাগবে। ওই যে ওইটাই কি করে স্লিপ রিং এর মাধ্যমে অ্যাড করা হয়। তো সেটা বলতেছে যে আমাদের কারেন্ট 100-তে সেট করে রাখতে হবে। এর জন্য এক্সটার্নালি কি করতে হবে এখন বলেন তো। এই যে 5 নাম্বার কোশ্চেন, এখানে স্লিপ কত? ওয়ান। স্লিপ হচ্ছে 1, কারণ এই যে স্টার্টিং এ আমাদের হচ্ছে এই কারেন্টটা করতে হবে বা স্টার্টিং কারেন্ট বানাইতে হবে। তাহলে রোটর কারেন্ট 100 অ্যাম্পিয়ার, আমাকে বের করতে হবে যে, আচ্ছা এইখানে আমাদের কিছু করার নাই, এইখানে আমাদের সেই টিপিক্যাল নিয়ম করা লাগবে, কিচ্ছু করার নাই। কারণ এই যে আহ, যে ফরম্যাটে তো আর আমার ক্যালকুলেটর তুল সাপোর্ট করবে না। তাহলে এখানে আই আর সমান আমরা কি বলতেছি, ই আর জিরো মানে 289.474, ডিভাইডেড বাই কত। দেখেন, রোটরের রেজিস্ট্যান্স কিন্তু ফিক্সড, এটা থাকবেই 0.012। যেহেতু স্টার্টিং, এই জন্য একটা নিচে এক, প্লাস এই যে এক্সট্রা কোনো একটা রেজিস্ট্যান্স আছে যেটা লাগবে, তাহলে এটা বাস্তবের স্কোয়ার প্লাস অবাস্তবের স্কোয়ার। অবাস্তব কত, এই যে 0.25। ক্যালকুলেটরে তুলে দিলে, আচ্ছা এটা তো আমরা জানি আই আর কত, আই আর 100। যেহেতু এটা একটা ওয়াই সাইড, ফলে 100ই নিতে হবে। ভাই এটা তো আয়ার তো ভাই সাপ্লাই বলছে, আমার হচ্ছে যেটা গিয়া থেকে নিবে, সাপ্লাই থেকে সাপ্লাই নিবে, বলছে, কিন্তু এক সুরত তো মিনিট এক আমার মিনিট তো এক সেম মিনিট। কারেন্ট নিবে দাঁড়ান না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্স পাওয়ার পর ইকুয়াল টু অপটিমাল স্টার্টিং পয়েন্ট অফ অ্যাম্পিয়ার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একশো তো আচ্ছা, সাপ্লাই লাইন। এইটা হচ্ছে একটা সুন্দর ম্যাথ, আমি অবশ্য অনিচ্ছাকৃতভাবে তুলে ফেলছি। এইটা বইতে ভুল সলিউশন দেওয়া আছে, সবাই ঠিক করে নিয়েন। 34.8, এই বইতে যাদের যাদের আছে প্রত্যেকেরই ভুল সলিউশন দেওয়া আছে। কাটে কুটে ঠিক করে নিয়েন। তাহলে স্টার্টিং কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, I1 কে 100 অ্যাম্পিয়ার লেখাটা আমাদের উচিত না, কারণ আমরা I1 বলতে বাই ডিফল্ট ফেজ বুঝি। তো স্টার্টিং সাইডটা কি সাইড দেখেন তো, ডেল্টা। ডেল্টা না? এই যে ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর। তাহলে এটা যদি ডেল্টা হয়, I1 কে বলি বা I2 বলি বা এই সব জিনিস আমরা বাই ডিফল্ট, প্রত্যেকটা রাইটার কিন্তু বাই ডিফল্ট এদেরকে ফেজ হিসাবে ডিনোট করে। ফলে এটা না লিখলেও আমাদের অলিখিত ভাবে যে এটা একটা ফেজ ভ্যালু। E2, E1 যাই বলি সব ফেজ জিনিস। তাহলে I1 এটাও একটা ফেজ ভ্যালু। তাহলে কারেন্টকে লিখতে হবে কত, 100/√3। এই কাজটাই আপনাদের বইতে করে নাই, মানে আমরা যে বই পড়তেছি সবার বইতেই করে নাই।
আর আমরা কি জানি, যে কোনো এক সাইডের ভ্যালুকে যখন আর এক সাইডে রেফার করা হয়, কি আকারে করা হয়? ফেজ আকারে। এই পাশের ফেজ রেফার হয়ে ওই পাশের ফেজ হবে। ফলে আপনি এই পাশের লাইন 100 ওইটাকে রেফার করে ওই পাশের লাইন 100 এটা কিন্তু বলতে পারবেন না। কথা কি বুঝছেন? ওইটা তখনই বলা যায় যখন দুইটা সাইডই সেম হয়। এখানে তো আলাদা, একটা ডেল্টা একটা স্টার, সো এই কথা আর বলা যাবে না। ফলে আমরা ফেজ বানায় নিলাম, অপোজিট সাইডে ফেজ পাবো, সেটাকে লাইন করব। এই যে এখানে ঝামেলাটা শুরু। অপোজিট সাইডে ফেজ থেকে লাইন করতে কি √3 গুণ করা লাগবে? অপোজিট সাইড রোটর, রোটর না, তো এখানে ওয়াইটা ওয়াই, অবশ্য সেম লাইন আর জিনিস ফেজ না? সমান থাকবে। জি হ্যাঁ, ভাই, এই সমান থাকবে। এই কারণে এই ভুলটা করা যাবে না। যাই হোক, আমরা ঠিক করে নিলে চলতেছে। তাহলে আরো একটা জিনিস, I1 কে রেফার করলে তো I2 পাওয়া যায় না, অথবা ওই যে IR পাওয়া যায় না। কেন? তার কারণ হচ্ছে I0 আছে, বাট এখানে যদি ইগনোর করতেছি, ফলে এটাকে রেফার করলে বাই ডিফল্ট আমরা কি পাবো? IR পেয়ে যাব। কথা বুঝছেন কেন এটা লিখতেছি? কারণ আমরা এক্সাইটেশন ব্রাঞ্চকে ইগনোর করতেছি, ফলে এইটাকে রেফার করলেই আমরা পেয়ে যাব অ্যাকচুয়াল ভ্যালু, যেটাকে আমরা IR নামকরণ করতেছি। তাহলে এটা সমান কি হবে? এবার আসি, রোটর সাইড হাই সাইড না লো সাইড? লো সাইড। লো সাইড। লো সাইডের কারেন্ট কি হয়? হাই হবে, গুণ হবে। লো সাইডের কারেন্ট হবে হাই, মানে 100/√3 ইন্টু কত? 3.8। 3.8। আর অত ঝুট ঝামেলা করতেছি না, এই ধরে বসাই দিই ক্যালকুলেটারে যেহেতু করব। বইতে যে এটা নেয় নাই, হ্যাঁ এটা ঠিক করে নেবেন। আগে তো নর্মাল মোড করে নিতে হবে। মান যেহেতু খুব ছোট আসে, একের আশপাশে নিলেই হবে। 1.2835 অথবা 284 দিলেও চলতেছে। 1.284 ওহম। অবশ্যই বইয়ের সাথে মিলবে না, কারণ বইতে ওই যে ওই জিনিসটা করছে, এটা মিলাই নিয়ে তাইলেই হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। ওকে, এটা আমাদের শেষ। দেন এটা আসতেছে এত স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাভ স্টার কানেক্টেড স্লিপ রিংস। আচ্ছা, এখানে আবার এই সাইডও স্টার ওই সাইডও স্টার, এগুলো আবার খুব সুন্দর, ঝামেলা কম। এই যে আমাদের এখানে ট্রান্সফরমেশন রেশিও, এখানে আবার সুন্দর করে বলে দিছে যে স্টেটর, প্রাইমারি, রোটর, সেকেন্ডারি, এগুলো দিক না দিক কিছু যায় আসে না, আমরা যেটা জানি সেটাই অ্যাপ্লাই করতে হবে। দ্য রোটর রেজিস্ট্যান্স ইজ এত ওহম পার ফেজ অ্যান্ড ইটস পার ফেজ লিকেজ রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, এখানে আবার লিকেজ রিঅ্যাক্ট্যান্স তো কথা লেখার ভুল হয়েছে, এটা আসলে লিকেজ ইন্ডাকটেন্স হবে। হ্যাঁ, কারণ এখানে তো মিলি হেনরি দিছে। তার মানে ফ্রিকোয়েন্সি এটাকে গুণ করে তারপরে ইন্ডাকট্যান্স দিতে ফ্রিকোয়েন্সি হবে। দিয়ে হচ্ছে আমাদের এই করতে হবে। ইয়েতে বলছে না, স্ট্যান্ড স্টিল বলছে না? আচ্ছা, এখানে বলে নাই যে স্ট্যান্ড স্টিল কিনা, তবে বাই ডিফল্ট এই ভ্যালুগুলো স্ট্যান্ড স্টিলই দেওয়া থাকে, ওইটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে।
কেন বলতেছি, কারণ এটা তো রোটরের সাইডের জিনিস, রোটরের ফ্রিকোয়েন্সি আর স্টেটর ফ্রিকোয়েন্সি তো আলাদা। বাট স্ট্যান্ড স্টিলে দুইটা ফ্রিকোয়েন্সি সেম হয়, এই জন্য আমাদের আসলে ঝামেলা কম হয়। যাই হোক, আমরা এটা বোঝা যাচ্ছে এটা আসলে রিয়াকটেন্স না, এটা ইন্ডাকটেন্স হবে, যেহেতু হেনরি আকারে দেওয়া আছে, এটা ঠিক করে নিয়ে। তাহলে যা যা শিখতেছি প্রত্যেকটা ম্যাথ কিন্তু একই ফরম্যাটে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আর জিরো বের করে ফেলা, এক পাশের ফেজ ভোল্টেজ আর এক পাশের ফেজ ভোল্টেজ। তাহলে এই পাশের লাইন ভোল্টেজ 3000, ফেজ হবে √3 দ্বারা ভাগ করলে, এইটাকে 3.6 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 481.125 ভোল্টেজ। প্রশ্নটা কি আগে সেটা পড়ি। The stated impedance may be neglected. ওকে, এটা তো না বললেও আমরা বুঝতাম যেহেতু ভ্যালু দেওয়া নাই। Find the starting current and starting torque on a rated voltage with short circuit slip rings. আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আসলে আমাদের একটু যদি কোনো কিছু না বলে স্টার্টিং কারেন্টের কথা বলে, তাহলে হচ্ছে আমরা এই যে আগের ম্যাথটাতে যেরকম স্টার্টিং কারেন্ট আমাদের কোন হিসাবে দেওয়া ছিল, স্টেটর হিসাবে দেওয়া ছিল না? তাহলে আমরাও যদি কোনো কিছু না বলে এই বইতে যেভাবে করছে আমরা সেইভাবে ফলো করব, যে স্টার্টিং কারেন্টকে স্টেটরের রেফারেন্সে বা স্টেটরের হিসাবে আসলে আমরা অ্যান্সার করব। তাহলে যেহেতু স্টেটর হিসাবে অ্যান্সার করতে চাই, তাহলে তো রোটর সাইডে নিয়ে গেলে হবে না, আমাদেরকে সবকিছু কিসে আনতে হবে, স্টেটরের হিসাবে আনতে হবে। তাহলে মানে আমি স্টেটরের রোডের সাথে ক্যালকুলেশন করে স্টুডিও নিয়ে গেলাম কারেন্টটাকে, আমার এখান থেকে সব কিছুকে নিয়ে নিতে হবে, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স সবগুলোকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, সেটাও করা যায়, হ্যাঁ করা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে তাই করা, 481.125। ওকে, বাকিগুলাকে তাহলে আর রেফারেন্স করা লাগছে না, ওরা অ্যাকচুয়ালি আছে। ওই কারেন্টকে আবার রেফারেন্স করে আমরা নিয়ে চলে যাব, তাইলেই হবে। তাহলে আর আর কত, 0.1 ওহম। এক্স আর জিরো যেটা, সেটা হচ্ছে 2 পাই। আমি আর এটা চিত্র আঁকালাম না, যেহেতু একই চিত্র, নিজেরা ওইটা আঁকাই নেবেন। 1.134। তাহলে 422.632 মাইনাস 84.96।
কিন্তু এটা তো রোটর কারেন্ট, আমাকে কি স্টেটর কারেন্ট বের করতে হবে? রেশিও দিয়ে ভাগ করতে হবে। বা স্টার্টিং কারেন্ট যেটা বলতেছি। তাহলে ওই যে নো লোড কারেন্ট যেহেতু নাই, এইটাকে রেফার করলেই হয় I2। আর I2 আর I1 সমান যদি I0 না থাকে। তাহলে এইটাকে ভাগ করব কি দ্বারা? রেশিও দ্বারা। কারণ কেন? ইনপুট সাইড হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ সাইডে কারেন্ট হয় লো। 422.632 ভাগ 3.6, 117.4। বা এটাকে আবার রুট থ্রি দ্বারা গুণ করতে হবে না, যেহেতু আমি লাইন কারেন্ট বের করবো। এটা তো আমার ফেজ কেন? কারেন্ট আসছে। এটা তো স্টার না, এটা তো স্টার কানেক্টেড। তো দুইটা স্টার। হ্যাঁ, এটাও স্টার এটাও স্টার। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই। কত আসলো? 117.4। এই হচ্ছে আমাদের আনসার। এটা কি বুঝতে পারছেন সবাই? আর কিছু চাইছে? আচ্ছা, একটু wait করেন তো, একটা কল আসতেছে আমার। আচ্ছা, আমাদেরকে এখন এই যে স্টার্টিং টর্ক বের করতে হবে, রেটেড ভোল্টেজে শর্ট সার্কিট, স্লিপ রিং শর্টেড, ইত্যাদি ইত্যাদি। তো টর্ক বের করতে আমরা তো সহজ সিস্টেম শিখছিলাম, সবার জন্য একই সূত্র। তাহলে আমাদেরকে প্রথমে কি এই যে এনএস বের করা লাগবে, আর কারেন্ট বের করতে হয়। যেই সিচুয়েশনের টর্ক বের করব, সেই সিচুয়েশনের এয়ার গ্যাপ পাওয়ার নেব। এয়ার গ্যাপ পাওয়ার নিতে হলে রোটরের কারেন্ট লাগবে, যেহেতু আমরা রোটরের রেজিস্ট্যান্সকে কাজে লাগাবো। ফলে আমরা রোটর কারেন্ট কিন্তু বাই ডিফল্ট বেরই করে রাখছি, আমাদের জন্য কিন্তু ঝামেলা, অত ঝামেলা টামেলা কিছু নাই। মানে আমাদের সবকিছু বের হয়েই আছে। ফলে এখন আমরা কি করব? টিএসটি, এটা সমান কি দেব? ওই গতদিন যা শিখছিলাম, যে থ্রি থ্রি আই স্কোয়ার আই স্কোয়ার। আই স্কোয়ার আর আর বাই এস, অথবা 1/2 পাই NS/60। কি কি জানি? আর আর জানি, এ সরি আই আর জানি, আর আর জানি, NS টা এখন পর্যন্ত জানি না, ওইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে NS কত? 120, 50 হার্জ তো। হ্যাঁ, 50 হার্জ, 6 পোল। 6 × 2 = 12, 2 × 5 = 10। তাহলে আমি টিএসটি বের করে ফেলি একবারে। আমি আর বসালাম না, এখানে একবারে তুলে ধরে ধরে বসাই দিই। আচ্ছা, আর আর এর ভ্যালু কত? 0.1। কারেন্ট হচ্ছে 422। এই কারেন্ট কেন নিচ্ছি? কারণ এই যে এটা আমরা রোটরের রেজিস্ট্যান্স অ্যাকচুয়াল নিচ্ছি, তাহলে অ্যাকচুয়াল কারেন্ট নিতে হবে। এটা তো রেফারকৃত কারেন্ট, যেহেতু অ্যাকচুয়াল নিচ্ছি সবকিছু অ্যাকচুয়ালি নিতে হবে। তাহলে 3 ×
আয়ের হচ্ছে 422.632 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2 পাই এনএস 1000 ডিভাইডেড বাই 60, তাহলে 511.702 নিউটন মিটার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে দেখেন কি বলছে, ক্যালকুলেট দ্য টর্ক exerted by an 8 pole এত ইন্ডাকশন মোটর operating with a 4% slip which develops a maximum torque of এত at a speed of এত। ওকে, ম্যাক্সিমাম টর্ক দেওয়া আছে 150 কেজি মিটার। কোন স্পিডে এই পাওয়ারটা পাচ্ছি সেটা দেওয়া আছে। রোটরের রেজিস্ট্যান্স দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা দেখি যে কি কি আমাদের হাতে আছে। আমাদের হাতে ম্যাক্সিমাম টর্ক দেওয়া আছে, কিন্তু আমাকে 4% স্লিপের জন্য টর্ক বের করতে হবে। তাহলে দেখেন তো ঘটনাটা কি এইটা না, যে কোনো অবস্থার টর্ক ডিভাইডেড বাই ম্যাক্সিমাম টর্ক, দেখেন তো এই ঘটনাটা না। এটা সমান আমরা কি শিখছিলাম, 2 ইন্টু যে কোনো অবস্থার স্লিপ এস ম্যাক্সিমামের এম স্লিপ এস কে স্কয়ার প্লাস এস এম স্কয়ার। ওই যে কোনো অবস্থানের স্লিপের স্কোয়ার ম্যাক্সিমামের স্লিপের স্কোয়ার। এই হচ্ছে আমার কাহিনী, এটাকে এখন আমাকে আগাইতে হবে। বলেন তো, এখানে কি স্টেটরের কোনো কিছু দেওয়া টেওয়া কিছু আছে? স্টেটর সাইডের যদি কোনো কিছু না থাকে, তাহলে আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম আচ্ছা, ওইটা তো কাজে মনে হচ্ছে লাগতেছে আমার। তার কারণ হচ্ছে এস কে, এটা আমরা জানি 4%। ম্যাক্সিমামের স্পিড জানি, ফলে আমরা ম্যাক্সিমামের স্লিপও বের করে ফেলতে পারবো, রাইট? এনএস সমান 120 F/P, 750। তাহলে এস এম কত? এনএস আচ্ছা, মাইনাস মানে ওই কোন সাইড? অবস্থার স্পিড। 660 ডিভাইড বাই 6। না না, ডিভাইডেড বাই এনএস। এনএস মাইনাস এনএম বাই এনএস। ও আচ্ছা, হ্যাঁ। মাইনাস মানে এখানে ডিভাইড মাইনাস। তাহলে 0.12। আর কিছু দরকার আছে? সব জানি আমরা। টিকে, টিকে মানে যে কোনো অবস্থার টর্ক। এটার টর্ক কত, যে 100 150। 2 গুণ এস এম মানে 0.12। আর কোন অবস্থাটা বের করা লাগবে, যে 4% স্লিপের কথা বলে দিছে 0.04 ডিভাইডেড বাই 0.12 ইন্টু 0.04 তাহলে এখন দেখেন এখান থেকে ইজিলি টিকে বের করে ফেলা যাবে। আচ্ছা, একটু ওয়েট করেন তো। আচ্ছা থাক, এটা আমি পরে তারপরে দেখতেছি। 0.12 ইন্টু
0.04 divided 0.12 স্কোয়ার প্লাস 0.04 স্কোয়ার, একবারে করে দিই, হ্যাঁ, এর সাথে 150 গুণ করতে হবে, তাহলে আসতেছে 90। ওইটার একক যা এটার এককও তাই হবে। হ্যাঁ, টর্কের এখন নিউটন মিটার না, এখানে কেজি মিটার লিখছে কেন? ওই নিউটন মিটার করে নাই তাই, আর ওরা যা করছে আমরাও তাই করব, বুঝলেন নাই? মানে ওরা কেজিকে ত্বরণটা বাদ দিতে, নিউটন করে নাই, ত্বরণটা এই বাদ আর দিতে কি। কেন? ও করে নাই, ওরা ওইভাবে দেখাইছে, আমরা ওইভাবে দেখাই দিলে ওকে। যদি নিউটন মিটার দেখাইতে হতো আমরা নিউটন বানাই নিতাম, কেজিকে নিউটন করতে হলে 9.8 দ্বারা গুণ করতে হয়, এটা আসলে এত বেশি ইয়ে কিছু না। আবার দেখা যায় যে এক এক স্ট্যান্ডার্ডে এক এক রকম শো করে, তো ওই হিসাবে অনেক সময় কেজি মিটার দেওয়া থাকতে পারে। তবে আপনাকে যদি কোনো কিছু না দিয়ে বের করতে বলে তাহলে অবশ্যই নিউটন মিটারে আমরা দেখাবো। এখানে আছে কেজি মিটার, ফলে শো করতে হবে কেজি মিটারে, কথা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা হয়ে গেল। ইন্ডাকশন মোটর ড্রাইভস এ কনস্ট্যান্ট টর্ক লোড এট এ রেটেড, আচ্ছা, কনস্ট্যান্ট টর্ক লোড, এই যে এটা কিন্তু এটা খুব সুন্দর ইনফরমেশন, যে আমাদের এইখানে টর্কটা কনস্ট্যান্ট আছে এট এ রেটেড ফ্রিকোয়েন্সি। ওকে, রেটেড ভোল্টেজ, রেটেড কিলোওয়াট আওয়ার, হ্যাজ এ স্পিড অফ এত, তার মানে এটা হচ্ছে প্রথম সিচুয়েশনের সবকিছু দেওয়া আছে। এইসব ম্যাথে এনএস লাগে, আমরা এনএসটা বের করে ফেলি। 2 1000 আরপিএম। স্লিপ কত? এই যে 980 আরপিএম লেখা, তাহলে স্লিপ কত হবে? 1000 মাইনাস 980 ডিভাইডেড বাই 1000, 0.02। প্রশ্নে বলতেছে ক্যালকুলেট দ্য নিউ অপারেটিং স্পিড ইফ দেয়ার ইজ এ 10% ভোল্টেজ ড্রপ ইন ভোল্টেজ অ্যান্ড 5% ড্রপ ইন ফ্রিকোয়েন্সি। অ্যাপ্রক্সিমেটলি আমরা জানি টি এর সাথে এদের সম্পর্ক হচ্ছে SV²/F। ওই যে R2 টার2 এইসব জিনিসগুলোকে যদি আমরা ইগনোর করি, তাহলে আমরা এইভাবে দেখাইতে পারি। টর্ক কি কনস্ট্যান্ট না? এই যে প্রথমে বলে দিয়েছে কনস্ট্যান্ট টর্ক, তাহলে টর্ক যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বিষয়টাকে এইভাবে দেখাইতে পারি, বের করা লাগবে কি নিউ অপারেটিং স্পিড। তার মানে আমরা এইভাবে দেখাইতে পারি, এফ এই পাশে যাবে, স্লিপটা বের করতে ভি পারি। স্কোয়ার এই পাশে আসবে, তাহলে S2 ডিভাইডেড বাই S1 সমান দেখেন বিষয়টা কি, এরকম কাহিনী। তাহলে সরি, এফ উপরে থাকতিছে, ভি স্কোয়ার নিচে থাকতিছে, তাহলে এফ এর সাথে সমানুপাতিক, ভি স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে F2/F1 তার হোল স্কোয়ার, ভি স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, V1/V2। আচ্ছা সরি, F এ স্কোয়ার না, ভি তে স্কোয়ার আর এফ হচ্ছে নর্মাল, তাহলে এই হচ্ছে অবস্থা। S1 আমরা জানি 0.02, S2টা বের করতে পারলে অপারেটিং স্পিড বের হয়ে যাবে। তাহলে এখন দেখেন আমরা কিভাবে করতে পারি। F2 মানে কি, ইফ দেয়ার ইজ এ 10% ড্রপ, 10% ড্রপ করলে কয় পার্সেন্ট থাকে? 0.9। 0.9, মানে 90% থাকে, বা 0.9। 5% ড্রপ করলে থাকে 95% বা 0.95। 10% কি ড্রপ করতেছে? ভোল্টেজে 10% ড্রপ করতেছে, তার মানে ভি ভোল্টেজ। ভি2-র ক্ষেত্রে 0.9 হবে, আর এটা করছে 0.95, তার মানে উপরে যাবে 0.95/1,
কিন্তু এটার নিচে আসবে 0.9 তার হোল স্কয়ার। তাহলে S2 সমান কত হবে, এইটা এর সাথে গুণ করে দেব 0.02। তাহলে আসতেছে 0.0235, 2345 লিখলাম। তাহলে এখন স্পিড কত হবে এই অবস্থায়, 1000 ইন্টু 1 - S2। সরি, 1000 তো না, এখানে কত হয়? হ্যাঁ, 1000 আসছিল। ব্যাখ্যা তো। তাহলে আসছে কত, 976.54 RPM। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? ভাই হ্যাঁ, বলেন। ভাই মানে ওয়েট 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 বাইরে ওয়েট ছিলাম ওয়েট তো, ওয়েট আজকে লিঙ্কটা এখানে নেট একটু আমি ভুল চেঞ্জ আছে, দিয়েছিলাম, একটু সেজন্য ভাই আমি ভুল লেট আছে। ঢুকছি। মানে আনসার তো 928 দিছে। না না, ঠিক আছে, এখানে ভুল আছে। আচ্ছা, খেয়াল করেন কি ভুল আছে। এই যে এখানে যে 1000 RPM হলো, এটা NS এর কথা বলছি, ঠিক আছে, বাট আমাদের স্লিপ চেঞ্জ হয়েছে না, বের করার লাগবে কি তার নিউ অপারেটিং স্পিড। তো দাঁড়ান এক মিনিট। ফ্রিকোয়েন্সিটা একটু চেঞ্জ হয়েছে না, ফ্রিকোয়েন্সি তো ড্রপ করছে, এটা তো 50 হার্জের জন্য করা, কিন্তু বর্তমানে কি আমার ফ্রিকোয়েন্সি 50 হার্জ আছে? আচ্ছা, ওই পরে ঢুকছেন যিনি, তারপরে রেকর্ডিং আমার থাকবে, ভিডিও আপনি পরে ফাইভ দেখে কমাইতে নিন। ওটা দিয়ে। তাহলে আমাকে NS2 আগে বের করে নিতে হবে, হ্যাঁ, এটা দিয়ে করলে হবে না, কারণ এটা তো 50 হার্জের জন্য। তাহলে আমাকে NS2 আগে বের করে নিতে হবে, তারপরে হচ্ছে এটা বের করতে হবে। তাহলে 120 কি হচ্ছে, ওই যে 5% ড্রপ করছে, তাহলে এত ইন্টু 50 ÷ 6। অথবা একবারে করলেও হয়তো, ফ্রিকোয়েন্সি যদি 5% ড্রপ করে, এই স্পিডে তো 5% ড্রপই করবে। তার মানে 1000 গুণ 0.95 করলে একবার অ্যান্সার চলে আসবে কত, 950। আচ্ছা, এটা অ্যান্সার না, এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। তাহলে হচ্ছে আমাদের N2 কত হবে, 950 × 1 - S2। আচ্ছা, বইতে মেবি স্লিপের মানও ভুল আসছে। বইতে দেখাইছে 0.2234, বাট অ্যাকচুয়ালি 02345 হবে, হ্যাঁ। এই জিরোটা মেবি বইতে মিসিং হয়েছে কোনোভাবে। কিন্তু জিরো। হিসাব করার সময় ওরা আবার পরে দিয়েছে, হিসাব করার সময় কি ও দিতেছে, আচ্ছা, ওই যে এন পরে টু দিছে না। সমান NS2 1 - S2 ওখানে আচ্ছা, দিচ্ছে। যাই হোক, ও হ্যাঁ। যখন দিক না দিক, আমরা ঠিক করে নিলে চলতেছে। 1 - 0.2345, তাহলে আসতেছে 927.72 RPM। ঠিক আছে। জি ভাই। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অপারেটিং স্পিড বা রোটর স্পিড। 2 নম্বর বলছে দ্য নিউ আউটপুট পাওয়ার এজ এ মডেল। তো আউটপুট পাওয়ারের ক্ষেত্রে তো সূত্র আমরা শিখছিলাম কি, ওই যে পি সমানুপাতিক টিএন। কিন্তু এখানে প্রশ্নে বলে দিছে কি, টর্ক কনস্ট্যান্ট না, তাহলে হ্যাঁ, পি টর্ক কনস্ট্যান্ট। সমানুপাতিক এন। তাহলে P2 সমান কত, N2/N1 ইন্টু আগেরটা, আগেরটা কত ছিল, কিছু যেহেতু বলা নাই, ফলে আমাকে যেটা থাকবে ওইটাকে আউটপুট পাওয়ার হিসেবে কাউন্ট করবো। এটা কিন্তু বারবার বলতেছি, আগে যদি না বলে থাকে আবার বলি। যদি আমাদের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এসব ইনফরমেশন ক্লিয়ারলি মেনশন করা না থাকে, তাহলে আমরা প্রশ্নের ভ্যালুকে আউটপুট পাওয়ার হিসেবে ইউজ করতে পারি।
কিন্তু যদি এগুলা বলা থাকে তাহলে এই প্রশ্নের ভ্যালুকে আর আউটপুট পাওয়ার বলা যাবে না, যেটা আমরা চ্যাপম্যানে গেলে কিন্তু দেখতে পাবো। এখানে দেখবো যে প্রশ্নে একটা পাওয়ার দেওয়া থাকবে কিন্তু এটাকে আর ইউজ করা যাবে না। কেন? কারণ ভোল্টেজ কারেন্ট এইগুলা দিয়ে এমন ভাবে ভ্যালু সেট করা থাকে যেখান থেকে ইনপুট পাওয়ার অথবা আউটপুট পাওয়ার বা যে কোনো একটা পাওয়ার বের করা যায়। এই জন্য কোশ্চেনের পাওয়ারকে আর আউটপুট পাওয়ার হিসাবে ইউজ করা যায় না। এখানে যেহেতু এরকম কোনো ঝামেলা নাই, আমরা 15 কিলোওয়াটকে আউটপুট হিসাবে ইউজ করতে পারবো। N2 কত? এই 927.62। আর N1 কত ছিল? 980। 950। কেন? 980 নয়শো না, পঞ্চাশ। নয়শো নয়শো আশি আচ্ছা আচ্ছা আচ্ছা, 980। 927.62 তাহলে 14.2 কিলোওয়াট। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এই অধ্যায়ে বইতে কিছু ভুল আছে, ওইগুলো আপনারা ম্যাথ করার সময় একটু খেয়াল রাখেন আর সবাই কারেকশন করে নেন। আমার চোখে যেগুলো বাড়তেছে অথবা আমি করাতে গেলে পাচ্ছি সেগুলো তো বলে দিচ্ছি, তবে আপনারা একটু বুঝে শুনে করলে ভুলগুলো চোখে পড়বে। ভুল বলতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে টাইপিং মিস্টেক টাইপ অথবা ক্যালকুলেশন মিস্টেক এরকম। নিয়মে খুব একটা ভুল চোখে মনে হয় পড়ে নাই, তবে এরকম কিছু টুকটাক ভুল আছে, ওইগুলো একটু খেয়াল রাখেন তাইলে হবে। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে এর পর থেকে টাইপ ওয়াইজ আবার ম্যাথ করা শুরু করবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।